এর মধ্যে বিশেষ করে স্যার এই যে কষ্ট হয়। ডিবির যে হারুন, এছাড়াও যে বিপ্লব কুমার সরকার বা ডিএমপি কমিশনার, তাদের ব্যাপারে আমি বলি আমরা হান্ট চালিয়েছে, আমরা পাগলের মতো এদেরকে কি বলবো, কি শব্দ বলবো, মানে বাংলায় বলে না কিসের মতো খোঁজা হয় শব্দ। আমি আবার বলছি যে এরা যদি সারেন্ডার না করে, ফেস না করে, না হলে এদের জীব টুকরা টুকরা হয়ে যাবে। আপনি বুঝতে পারেন না যে মানুষ কিরকম। আপনি দেখেছেন হয়তো ইমেজ, এই দুজন দর্শক, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত স্যারকে অনেকেই বলছিলেন তিনি আওয়ামী লীগের দালাল, তিনি হয়তো আওয়ামী লীগের সাথে চুক্তি করেছেন কোনো একটা বিষয় নিয়ে, যার ফলে তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলেছিলেন। তো প্রিয় দর্শক, আওয়ামী লীগের হয়ে কথা বলার কি কারণ রয়েছে, আর সেই আওয়ামী লীগের হয়ে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আসলে বাস্তবে কোন দিকে রূপ নিয়েছিল, প্রিয় দর্শক চলুন আমরা তার একটি কল রেকর্ড শুনবো, তারপরে এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। কি বলবো, কি শব্দ বলবো, মানে বাংলায় বলে না কিসের মতো খোঁজা হয় শব্দ। আমি আবার বলছি যে এরা যদি সারেন্ডার না করে, ফেস না করে, না হলে এদের জীব টুকরা টুকরা হয়ে যাবে। আপনি বুঝতে পারেন না যে মানুষ কিরকম। আপনি দেখেছেন হয়তো ইমেজ, এই দুজনকে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল, দেখেছেন নিশ্চয়ই, টুকরা টুকরা হয়ে যাবে। তো কারণ তারা যদি মনে করে যে আজ থেকে 1 বছর পরে লুকিয়ে থাকি, 1.5 বছর পরে, 2 বছর পরে, 2 বছর পরে কি হবে আই ডোন্ট নো। আমরা বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু দিস পিপল উইল নট গেট, ইভেন এই দেশে তাদের কবর হবে কিনা আমার সন্দেহ আছে। কাজেই আপনার মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো না, আমি এদেরকে বলবো যে তোমরা জনরোষের টুকরো টুকরো হওয়ার চাইতে ফেস করো এবং কনফেস করো যে তোমরা ইউ বিকাম হারুনের মতো লোক, সরকারি চাকরি করে তারা পলিটিক্যাল ইটস জাস্ট লাইক, মানে আমি এক কথায় যদি বলি যে জার্মানিতে যা হয়েছিল 39 to 45, যে পার্টি বাংলাদেশে, এই পার্টি এই অবস্থা চলেছিল। অত দুঃখ লাগে যে আমি যে ভাষায় কথা বলি এরাও তো সেই ভাষায় কথা বলে। এটা তো সব আপনাদের পরিচিত, আপনাদের কি অপরিচিত? না, আমাদের তো অবশ্যই পরিচিত, পরিচিত, হয়তো আপনাদের আত্মীয় স্বজন আছে, কিন্তু কি অবস্থা, মানে আমি যে বললাম যে আমি চেয়ারটা পাল্টিয়েছি, থ্রো দ্যাট চেয়ার, আমি টেবিল পাল্টেছি, এই ঘিরে তো চেয়ার আর টেবিলের মধ্যে আমি বসতে চাই না। পুরো এই মিনিস্ট্রিকে পলিউটেড করে গেছে। কালকে আমি দুদককে পাঠিয়েছি, কারণ কিছু সার্ভিং লোক আছে, আমি বললাম যে এদেরকে ডিসমিস করা যাবে না, এদেরকে দুদককে আগে দুদক ধরবে, তারপরে এদেরকে ডিসমিস করা হবে। যেমন প্রথম দিন আমরা দেখলাম স্যার এই যে জাহাঙ্গীর আলমকে, মানে আপনার সাথে যে দেখা গেল, তো ওইটাও তো এই কারণে ওই পদক্ষেপের অংশ, যেদের মতো বিতর্কিত মুখগুলোকে যেন আপনার পাশে আমরা না দেখি, তাই নয় কি? দেখেন এই ব্যাপারটা হলো কি, আপনি সাথে সাথে এসে তো কাউকে ধাক্কা মেরে ফেলতে পারবেন না। আমি তো দেখলি যখন ছবি দেখছি একটা প্রসেস আছে, কয়দিন আমি চেয়ারে বসছি, বলেন তো আপনি। এক্স্যাক্টলি, তো এইটাই মানে উই হ্যাভ টু বি পেশেন্ট, মানে আমাদের আসলে হয় কি, আমাদের মনে হয় একটু বেশি অস্থিরতা কাজ করছে অনেকের, এইটাই, ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আজকে দেখেন, আমি বলি আপনাকে 1/3 অফ দি পুলিশ আপনি দেখবেন প্রতিদিন বেরোবে যে বাধ্যতামূলক অবসরে চলে গেছে, কেউ জেলে আছে, 2-4 দিন পরে শুনবেন যে প্রাক্তন পুলিশ প্রধানগুলো সারেন্ডার করছে। একটু যদি ধৈর্য না ধর, 15 বছরের অরাজকতা, আপনি কি আমাকে 7 দিনও দেবেন না, 10 দিনও দেবেন না, 1 মাসও দেবেন না? এই মন্ত্রণালয় আজকে আই ওয়াজ হোল্ডিং মিটিং টুডে, আমি 2-3টা কথা বলেছি। আপনাদের বিবেক মরে গেছিল হয়তো, অনেকে ভেরি জুনিয়র অফিসার, তারা বলে স্যার আমরা তো মন্ত্রীর রুমের সামনে দিয়েও যেতাম না, এখানে সিন্ডিকেট বসে থাকতো এবং এখানে বাণিজ্য হতো, গুম বাণিজ্য,
ধরা বাণিজ্য, পুলিশ পুলিশ বাণিজ্য, এই বলো এই রুমে খালি এই চলতো, আর কিছু না। আর কয়েকজন ফেভারিট অফিসার ছিল, তার মধ্যে একজন তো আপনারা দেখলেন। আরো আমি এখন খুঁজতেছি 5-6 জন যারা জুনিয়র লেভেলে, জুনিয়র ঠিক না, মিড লেভেলে টাকা পয়সা বাণিজ্যের মধ্যে ছিল। আমার কাছে পেপার কাটিং আছে, সেই পেপার দেখার সাথে সাথে আমি দুদককে ফোন করেছি যে আমি পাঠাচ্ছি, তারপরের দিনই আপনাদের এটা ইনভেস্টিগেশন করতে হবে। শুধু বাকি তো মার্ডার কেস হবেই, কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে। অনেক লোককে খোঁজা হচ্ছে, বেরোবে, এরা কোথায় যাবে। আরেকটি কথা আপনার মাধ্যমে বলি, ভারতের বসে যারা মনে করছেন, স্বপ্ন দেখছেন, দে উইল কাম ব্যাক, দে লিভিং ইন ফুলস প্যারাডাইস। আপনার মনে আছে যে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে আসা হয়েছিল আইকম্যানকে, নিশ্চয়ই স্টোরি আপনি জানেন। আমি না পারি, কেউ না কেউ ওখান থেকে ধরে নিয়ে আসবে। আর লাস্ট কথা যেটা আমি বলতে চাচ্ছি, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতেই আমরা রাখবো, কিন্তু এই যদি হয় যে ভারতের মতো এত বড় একটা দেশ, যেটাকে ডেমোক্রেসির মাদার বলা বা লার্জেস্ট ডেমোক্রেসি, হিউম্যানিটেরিয়ান দেশ বলে আমরা মনে করি, গান্ধীর দেশ, নেহরুর দেশ, সেই দেশে ক্রিমিনালকে আপনি পাহারা দিয়ে রাখছেন। ভারতবাসী কি সবাই কি তাকে সাপোর্ট করে? এই ক্রিমিনালকে রেখে ভারত মনে করে যে তারা সুপার পাওয়ার হবে বাংলাদেশকে। আমরা ছোট দেশ, কিন্তু আপনি একটা শত্রু দেশ বানাচ্ছেন, একটা বন্ধুত্বপূর্ণ দেশকে। এটা করে আমি রিকোয়েস্ট করব যে এখানে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, এখানে মামলা হয়েছে, ভারতের সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাই। যদিও আমার সাবজেক্ট না, কিন্তু এটা নিয়ে আমি যেহেতু জিও পলিটিক্স নিয়ে কিছু লেখাপড়া করেছি, এটা যদি না হয় তাহলে ভারতের সাথে একটা সম্পর্ক তিক্ত হবে। আমরা ভারতের থেকে ছোট দেশ, কিন্তু এত ছোটও না যে ইন্ডিয়া উড ইগনোর আস। আমি রিকোয়েস্ট করছি যে টায়ারেন্টকে আপনারা রাখছেন, তাদের প্রমাণ করছেন যে আপনারাও অলসো ইউ সাপোর্ট দি টায়ারেন্টস। টায়ারেন্ট হলো এক কথা ছিল, ওন পিপল, বাচ্চাদের মারা বাই দিস কিলিং মেশিন। আমি তো বুঝতে পারতেছি না যে আজকে যে পুলিশ আমি দেখছি, যে র্যাব আমি দেখছি, যে আনসার আমি দেখছি, এরা কিভাবে পরিবর্তন হলো এখন এত মানবিকে। তার মানে তাদেরকে এইভাবে ইনটক্সিকেটেড করা হয়েছিল। আমি জানি না এদেরকে, আপনাদের মনে আছে একটা ভারতীয় বাংলা ছবি হীরক রাজার দেশে, সেখানে একটা জাদুঘর দেখেছিল মিউজিশিয়ান, সে বলতো মস্তিষ্ক প্রস্খালন। মনে আছে? আপনি দেখছেন ছবিটা নিশ্চয়ই? জি দেখেছি। যে তার মস্তিষ্ক প্রস্খালন মানে পুরো আপনি সাইকোলজিক্যালি তার মাথাটার মধ্যে ঢুকে গেছেন। ঠিক আমি এই অবস্থা দেখে আমার তাই হয়েছে। এদেরকে বোধ হয় মস্তিষ্ক প্রস্খালন করে। আর এরকম চাটুকার সরকারি চাকরিজীবী সিনিয়র মানুষ, মানে কথায় পার্লামেন্ট, তো এটা একটা পার্লামেন্ট, কি বলবো, এটা নাচ গানে ভরপুর। আর আমরা পাশের বাড়ির পার্লামেন্ট দেখি, হা করে শুনি যে কিরকম কথাবার্তা। এখানে নাচ গানে ভরপুর, কথা বলতে পারে না, তাদেরকে পার্লামেন্টে বানিয়েছে। আমার লজ্জা করে যে আমি এনাদেরকে চিনতাম। আমি প্রায় 10 বছর এদের সাথে কথাও বলি না। আমি 10 বছর, যতদিন হাসিনা যেই ফাংশনে যেত, সেই ফাংশনের ধারে কাছে আমি যেতাম না, ওপেন থাকলে আমি যেতাম না। তো আর কি বলবো, আমার নিজের বুকটা ফেটে গেছে, আমার চোখ দিয়ে এখনো পানি বেরোয়। I am a nationalist. আমি এই দেশের জন্য যতটুকু করেছি। আমি এই দেশের সেনাবাহিনীকে রক্তাক্ত অবস্থা দেখেছি। 7 নভেম্বরে আমি আমার বইতে পরিষ্কার লিখেছি
যে সেদিন যদি জিয়া না থাকতো আমরা থাকতাম না। আমার বই আমি আজকে লিখি নাই, 1996 এর বই এখন আমার নিউ ভার্সনে প্রথম আলো তৈরি করছে। আমাকে আমার বন্ধুরা বলতো যে আমি নাকি মানে না আমি তো নামে, হ্যাঁ, যে সমস্ত নাম বলতে চাই না আমি নাকি এই পন্থী, আমি ওই পন্থী, আমি সেই পন্থী। আলটিমেটলি আমার বন্ধু বান্ধব বলে আমি নাকি কি বলে ওটা নব্য রাজাকার ফ্যাক্ট। এবং আমি নিজে বলতে, হ্যাঁ রে ভাই আমি নব্য রাজাকার। আমি নাম বলতে চাই না, নাম বলে এক মুখে আপনি শুনবেন যে আমি কিছু মুখ খোলার আগেই প্যাট 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 করতে একজন বলেন শাট আপ। হ্যাঁ, আপনারা মনে করেন এই সরকারের স্তুতি গাইলেই গড় ইন্টেলেকচুয়াল। আমি আর কিছু বলতে চাই না। আই হ্যাভ ডান মাই জব, আই এম ভেরি স্যাটিসফাইড যে আমি অন্তত 7 থেকে 10 দিনের ভিতরে এই মন্ত্রণালয়ের কিঞ্চিত চেহারা চেঞ্জ করে, কিঞ্চিত পুলিশের ভিতরে সে মানবিকতা আনতে পারছি। এখনো আমি বলবো না যে সব ক্লিন হয়ে আছে। এই যে দেখেন এখন এত রাত, আমি প্রতি রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত আমি জেগে থাকি, পুলিশ বাহিনীর প্রধানরা জেগে থাকে, র্যাবের প্রধানরা জেগে থাকে, বিকজ আই কল দেম এটা দেখেন ওটা থাকে। বিকজ আমি ভাবছি যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিল, আমার দেশের জন্য আগে করেছি, সেনাবাহিনীতে ছিলাম করেছি, ইলেকশন কমিশনে ছিলাম। আপনি জানেন ইলেকশন কমিশনে আজকে যে আইডেন্টি কার্ড নিয়ে আপনারা ঘোরাফেরা করেন, এটা অন্তত আমার এখানে হিউজ কন্ট্রিবিউশন আছে। আমি ক্লেম করি না, কিন্তু এখনো এই 7 দিনে আমি যা করতে পেরেছি, আপনি কালকে সকালে ইন্টারভিউ নেন এনি অফ দি সিনিয়র অফিসার অফ এই হোম মিনিস্ট্রি, এই 7 দিনে আমরা যতটুকু এগিয়েছি অসম্ভব হবে। আমার 2 সেক্রেটারি সাহেব একজন আছেন, তিনি বললেন যে আপনি এত বড় নেগোসিয়েটার আমি জানতাম না, যে আপনি যেভাবে পুলিশকে সবাইকে, আমাদের মাইনরিটি কমিউনিটি আজকে ইসকনের লোক এসেছিল, এবং রবিবারে আমি টাইম দিয়েছি, এর চেয়ে বড় কমিউনিটি আসবে, তাদেরকে একটা কথাই বলেছে, ভাইরে আমরা আপনাদের সাথে বড় হয়েছি এই দেশে, এর মধ্যে আপনি হিন্দু, আমি মুসলমান, এটা আমি তো আমার বাবা মার ফ্যামিলির কারণে আমি মুসলমান। এমনও তো হতে পারতো যে আমি আপনার জায়গায় হতাম, পারতো না? জি, বার্থকে বলা হয় বার্থ ইজ আ বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট। তো I could be ব্রাহ্মণ, I could be anything, বাট ওনাদেরকে বলছি এটা আপনাদের দেশ, আপনি এখান থেকে যেখানে যাবেন ইউ উইল বি সেকেন্ড গ্রেড সিটিজেন। এখানে তো আপনি আমার সাথে দেখা করতে পারতেছেন, আমি আপনার সাথে দেখা করতে পারতেছি। হ্যাঁ, আমাকে তারা মানে বলছে আপনি আমাদের চিফ গেস্ট হবেন এই রথযাত্রায়, বলে গেছে, আজকে চিঠি দিয়ে গেছে আমাকে, ডেট দিয়ে গেছে আমাকে। আচ্ছা আচ্ছা, আমি চাই এই দেশটা সবার জন্য, আমার একার জন্য না। আমি এত মসজিদে নামাজ পড়ি, আরেকজন মন্দিরে ভগবানকে পূজা করে, জিনিস তো একই, তারাও তো মনে করে ভগবান ক্রিয়েট করেছে। তা আমি এই সুযোগে ওনাদেরকেও অ্যাপিল করবো যে আমরা এখনো ওই রকম 100% সক্ষম হতে পারিনি পুলিশিং এ। আপনারা আমাদের সাথে যারা মাইনরিটি বলে যারা পরিচিত, হ্যাভ ফেথ অন মি, আমার উপরে ফেথ না থাকুক, আপনাদের ধর্মের উপরে ফেথ করেন, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। এবং আমি বলেছি যে চিটাগং হিল ট্র্যাকটা আমি 3 বছর ছিলাম। চিটাগং হিল ট্র্যাকটা তো আপনি জানেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে বান্দরবনে। আজকেও আমি পোস্ট করবো না, আমি যা বলি প্রমাণ যদি করতে চান তাহলে আপনারা বান্দরবনে কাউকে জিজ্ঞেস করেন। তো এই যে সামাজিক সম্প্রীতি, এটা অনেক নষ্ট করছে ফর দ্য পারপাস অফ পলিটিক্স, ফর দ্য পারপাস অফ পার্সোনাল গেইন। আমি আজকে জিজ্ঞেস করলাম ওনাদেরকে, বলেন তো দেখি, আপনারা বুকে হাত দিয়ে বলেন
পার্সোনাল গেইনের জন্য, আপনার পুষ্করিণী দখল করার জন্য, আপনার ভিটা দখল করার জন্য এগুলো করছে। এবং এটা শুধু আপনাদের না, যে কোনো গরিব মানুষের ভিটা দখল করে ভিটা ছাড়া করেছে। প্রত্যেকটি every person has become mafia, every person has become warlord. আপনি একজন লোককে খুন করে টুকরো টুকরো করা হয়েছে, উত্তরটা কি দিল? আমার তো ও কি করে ওটা দিয়ে আমার দরকার নাই। চিন্তা করতে পারেন, একটা দেশের পলিটিশিয়ান বলছে ও কি করে না করে এটা আমার দেখার ব্যাপার না, ওই ইলেকশনে জিতছে এটাই আমার দেখার ব্যাপার। কি বলবো আর কি বলতে হবে? আমি এত রাতে আপনি আমাকে সেন্টিমেন্টাল করে দিয়েছেন। কিন্তু আমি একটা শেষ প্রশ্ন যেটা করতে চাই, যে ইতিহাসের সবচেয়ে নৃশংস ছাত্র গণহত্যা যেই দলটি করলো, সেই দলের যত বড় ঐতিহ্যই থাকুক না কেন, তাদের কি আসলে আর বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি থাকতে পারে? আপনি কি মনে করেন? I don't think so. I am now convinced. আমিও তো তখন ভেবেছিলাম যে এদের মধ্যে মানুষত্ব আছে, কিন্তু এখন যা দেখছি যারা রয়ে গেছে এখানে, যেগুলো রয়ে গেছে, আমি ভাবছিলাম যে এরা হয়তো লজ্জা পাবে, বাট এদের লজ্জা নাই। এদের লজ্জা নাই। দে হ্যাভ নো বিজনেস টু ডু পলিটিক্স ইন বাংলাদেশ এবারে আর আফটার। যা হোয়াট এভার অর্জন ছিল, এটা আমি তো নষ্ট করিনি, দে হ্যাভ ডান ইট, দে হ্যাভ নো রাইট। আমি যা দেখছি এদের অ্যাটিটিউড, হ্যাঁ, ওপেনলি ইউ সোল্ড ইউর কান্ট্রি, তারপর আপনি এটা নিয়ে কিভাবে গর্ব করেন? আমার তো আই ফিল স্মল। আমি যে জন্য বিজেপিকে বলেছি, এবং আমি এর মনের থেকে বলেছি, আপনি জিজ্ঞেস করবেন বিজয়, আমি বলেছি যে পিঠ দেখাবেন না, আর যথেষ্ট হয়েছে। আপনারা পিঠ দেখিয়েছেন, সাদা পতাকা নিয়ে পিঠ দেখাবার পরে সাদা পতাকা নিয়ে আবার গেছেন তাদের ফ্ল্যাগ মিটিং করতে। আমাদের ঘরের ভিতরে ঢুকে লোককে মেরেছে, যিনি জেনারেল ফজলুর রহমানের নাম আপনার মনে আছে, তার চাকরি খেলো বিকজ আমাদের সভরেন কান্ট্রির ভিতরে ঢুকে দে ওয়ার ট্রাইং টু অ্যাটাক বিওপি। আমি তো হি ইজ মাই জুনিয়র কলিগ, কিন্তু হি ইজ এ ব্রেভ ম্যান, কিন্তু তার চাকরি খেলো, কথায় কথায় চাকরি খেলো। তো আপনি কি মানে হোয়াট ইউ ওয়ান্ট? আপনি চুক্তি করেন, সেই চুক্তি সম্বন্ধে কেউ জানে না। কথা বললে বলেন হ্যাঁ আমরা পয়সা নিয়ে ছোট লোক হতে চাই না। আরে হোয়াট ইজ ইট? তার মানে তখন তো ভাষা ছিল, এখন তো ইট ইজ ক্লিয়ার। আমি আবার বলছি আমাদের ভারতীয় ফ্রেন্ডদেরকে, আমি এটা তৌহিদ হোসেনের কাজ, আমার না, সাধারণ মানুষ হিসাবে, আমি লেখালেখি করি হিসাবে, আমার যথেষ্ট ফ্রেন্ড আছে যারা অ্যাক্রস আছেন, আমি বলবো যে ইউ আর ড্যামেজিং ইউর সেলফ। আপনারা আপনাদের রাজনীতিকেও কলুষিত করছেন, আপনারা আপনাদের নেইবারহুডকেও কলুষিত করছেন। তো চয়েস ইজ ইয়ার্স। আপনি কি চান? ব্যক্তির চান, না আপনি এখানে 16-17 কোটি লোকের ভালোবাসা চান? আমি ফাইনালি বলি, আমি কনভিন্স, এখন যা দেখছি আমি, যেভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে নষ্ট করে দিয়েছে, আমি তাদেরকে অ্যাপিল করছি, ভাই আপনাদের একটা সেন্স করেন। আপনার সামনে একটা ছেলে মারা গেছে, পুলিশের ছেলে, যে পুলিশ জিজ্ঞেস করছে স্যার কয়টা গুলি লাগে একটা ছেলেকে মারতে, এর উপরে কোন ডায়লগ আছে? এক্স্যাক্টলি। আজকে আমার কাছে একজন এসছে, তার ওকে দেখা যায় যে ছেলেকে গুলি মেরে, সামনাসামনি গুলি মেরে হত্যা করে দেওয়া। সে আসে কান্নাকাটি করে বলছে স্যার আমি আপনার কাছে একটা হেল্প চাই, একটু বলেন। বলে আমার ছেলের কবরটা বাঁধাতে চাই। যদি প্রাইভেট কবরস্থান হয় নো প্রবলেম, যদি এটা সরকারি কবরস্থান হয় আপনি আমাকে আসতে হবে না, ইউ জাস্ট কল মি, আই উইল মেক শিওর দ্যাট আপনার এই ছেলের এবং আপনার এই ইচ্ছাটা পূরণ হবে। আই স্ট্যান্ড গ্যারান্টি। ভাই আমি মানবিক কাজ করছি, আমি আপনাকে বলার জন্য, আপনাকে দেখাবার জন্য না। আমি এই জন্য আপনাকে বললাম যে আপনাদের আলোচনা আমি গত প্রায় 3, 4, 5 বছর থেকে শুনছি।
এভরি ডে আমি আপনাদের কথাবার্তা শুনতে শুনতে ঘুমাতাম। আর প্রায় শুনতো আপনি, তারপরে মুশফিক ফজল, না ওনার নাম? জি, মুশফিক ফজল আনসারী। জি, মুশফিক ফজল আনসারী, জ্যাকব মিল্টন। যদিও জ্যাকব মিল্টনের কিছু কিছু শব্দ আমার পছন্দ হতো না খুব, বাট জ্যাকব মিল্টন, আমি যদি না শুনতাম তার নাম বলি কিভাবে বলেন? এক্স্যাক্টলি, তারপরে আপনি শুনেছেন আমাদের। শিওর শুনেছি। তারপর আপনাদের আরেকজন, আমি নামটা ভুলে গেছি, যিনি ডিপ্লোমেট, পুরনো ডিপ্লোমেট, মাঝে মধ্যে আসছে আপনাদের এখানে। কিন্তু আপনাদের তিনজন, মুশফিক ফজল, আপনি, সাকিব, আর জ্যাকব মিল্টন। জ্যাকব মিল্টন বা মিল্টন জ্যাকব, জ্যাকব মিল্টন। জি, তো হ্যাঁ 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 হ্যাঁ, নাগরিক টিভি। জি, আপনি একাও অনেকগুলো করেছেন। আমি যদি না শুনতাম তাহলে আমি আপনাকে এই বিবরণ দিচ্ছি কিভাবে? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমরা যারা এই সরকারের আমলে, তো আমরা প্রচুর আমাদের বিরুদ্ধে মিথ্যা ভুয়া মামলা ছিল, যে কারণে আমরা এখন দেশে প্রবেশ করতে পারছি না। তো আমাদেরকে কি দেশে যাওয়ার একটা ব্যবস্থা হবে তো এই সরকারের আমলে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমি আপনাকে বলেছি, এখনো বলছি, ইউ আর আওয়ার প্রাইড। এটা মনে করেন না। প্রাইড এই জন্য যে আপনারা বাইরের থেকে কথাগুলো বলে অন্তত আমি সাহস পেয়েছি লেখার এবং কথা বলার। আপনি যদি এই দেশে আসেন, আমি সমস্ত লেখা আপনার সামনে দেব, নট ফর এনিথিং। এই দেশের লোকে পড়েছে, যারা পড়ে তারা জানে, এবং কমেন্টস গুলো আপনি শুনেন। আমি যে মাঝে মধ্যে টিভিতে আসছি, আপনার যদি এনি অ্যাসিস্ট্যান্ট ইউ নিড ফ্রম মি, নট বিকজ ইউ আর নাজমুস সাকিব, না আপনার নাম? জি, নাজমুস সাকিব। নাজমুস সাকিব, জি, পুরো নাম। মানে সাকিব তো আমি জানি। জি, নাজমুস সাকিব। নট অনলি ইউ, জ্যাকব মিল্টন থেকে শুরু করে যে অ্যাসিস্ট্যান্ট দরকার, যেহেতু আমি এখানে যেখানে আছি সেখান থেকে আপনাকে আমি অ্যাসিস্ট করতে পারবো আপনাদের এই ভুয়া মামলার বিষয়ে। এটা আজকে আমি শুনলাম যে চট করে করার জন্য 1-2 মাস লাগে এগুলো প্রসেস। হ্যাঁ, কয়েকটা স্টেপে। বাট আপনারা যদি অ্যাপ্লাই করেন, আপনারা যদি উল্লেখ করেন, আমি আপনাদের কথা দিচ্ছি, as long as I'm sitting in this chair, I want you should come. আপনারা আসবেন দেশে, আপনারা নিজের চোখে দেখবেন, তখন অনেক কিছু পাল্টে যাবে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই তরুণরা ইনক্লুডিং একদম লোয়ার ক্লাস, খেটে খায় এরকম মানুষ, শেষের দিনে কেন উনি গেলেন, ওনাকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন এখানে, আপনি মানে লোকে বলে না, ওই ইট খুলে নেব, ইট খুলে আপনাকে টুকরা টুকরা করা করবে, আমরা কিছুই করতে পারবো না। আই এম ভেরি প্রাউড অফ আওয়ার আর্মি। এত কিছু, এত প্রভোকেশনের মধ্যেও দি আর্মি স্টুড উইথ পিপল। কিন্তু 2-1টা ঘটনা ঘটেছে ডেফিনেটলি। কিন্তু যখন সেনাপ্রধান এই কথা বললেন যে আমি 45 মিনিট সময় আছে, আমি চলে যাব, শুধু যখন তৃণবাহিনী বললো যে আমরা আমাদের ট্রুপস রাখতে পারবো না, তখন পুলিশ প্রধান ছিলেন বোধহয়, উনি আমাদের সাথে, উনি রিপেন্টেন্ট, আপনারা হয়তো কয়েকদিন পরে খবর পাবেন। উনি বললেন যে তাহলে তো আমার আর কোনো শক্তি নেই, আই ক্যান ডু এনিথিং। এটা যদি না হতো, উনি তো আরো 10,000 লোক মেরে ফেলতে পারতেন। এবং এই সামরিক বাহিনীকে আটকালাম আমরা বললাম যে দেখো ভাই, আমরা তো অনেক পুরনো হয়ে গেছি, বাট উই স্টিল বিলং টু দিস বাংলাদেশ আর্মি। এবং আমি আমার মতো অনেকেই বাংলাদেশ আর্মির ভিতরে যেই রক্তাক্ত দেখেছি। আমি বললাম আপনাকে যে on 7th of November শহীদ জিয়াউর রহমানের পাশে 27 জন অফিসার ছিল, অনলি 27। আর আমার বইয়ের মধ্যে আমি লিখেছি, বাকি অফিসারদের কোনো খবরই ছিল না, কারণ they were so scared. সেই লোককে নায়ক বানানোর চেষ্টা করা হচ্ছিল, আর সেই লোককে নায়ক বানানোর চেষ্টা করেছিল
তার ভাই আমাকে অকথ্য ভাষায় তার বইতে গালাগালি করেছে এই কথা বলাতে। তো আপনার সাথে আমি বলতে গেলে সারা রাত বসে বসে আপনাকে শুনতে হবে। তারপর আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি যে অনেক ইমোশনাল হয়ে যে সব কথাগুলো বললেন, আমি চাই যে আমাদের জনগণ এই বিষয়গুলো জানুক, এবং আপনাকে নিয়ে যে একটা অনাকাঙ্ক্ষিত একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, আমি আশা করবো যে আজকে যে আপনার সাথে যে আমার কথোপকথন হলো, এটা শোনার পরে অন্তত আপনাকে নিয়ে যে ভুল বুঝাবুঝিটা এটার অবসান হবে, এটা আমি বিশ্বাস করি। আমি লাস্ট বলি, দেখেন 15 বছর বহু লোক একটা সঠিক ঠিক মতো লিখতে পারে নাই। আমরা কতিপয় ব্যক্তি, আমি একা বলবো না, আরো কিছুজন আমরা লিখেছি। আমাকে প্রায় বলতো যে আপনি এরকম লেখালেখি করেন, আপনাকে ধরে না কেন? তো বলে আমার উত্তর দেয়, আপনাকে ধরে না বিকজ আপনার পিছনে সেনাবাহিনী আছে, আপনার পিছনে সামরিক বাহিনী আছে। পিছনে ছিল কি ছিল না জানি না, বাট এই সামরিক বাহিনীতে আমি একজন ব্যক্তি যে যার ট্রেমেন্ডাস ফলোয়ার আছে লেখালেখির জন্য, কথা বলার জন্য, পরিষ্কার কথা বলার জন্য। তারা মুখ খুলে বলতে পারে নাই, কিন্তু যখনই আমি এদিকে যেতাম বললো স্যার কালকে যে কথাটা বল, আমি আপনি টেলিভিশন আসলে আমার সব বসে থাকি, বলে এর বেশি আর কিছু বলো না। আমি মানে আর কি বলবো, আর কিছু বলার নাই আমার নিজের সম্বন্ধে, আমি কিছু বলতে চাই না। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আমার কন্ট্রিবিউশন অলরেডি আছে, যতটুকু আমি পারবো করবো। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আমি কোনো পদক অমুক তমুক কোনো কিছু না। আমি আমার 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 অ্যাম্বিশন ছিল সেনাবাহিনীতে অনেক উপরে যাওয়া, হয়নি তো হোয়াট, আমি আরামে ঘুমাই বিকজ আমি কোনো হারাম খাইনি। আমি এখনো আল্লাহ সুস্থ রেখেছে বিকজ আমি এবং আমার পরিবারের কেউ কোনো এক পয়সা আমরা কারোর কাছ থেকে নেইনি। যা আছে আমি কারোর কাছে ধার দেনা ব্যাংক ট্যাঙ্ক কোথাও নাই। যা আছে আল্লাহ যা দিয়েছে, আমি বলি যে আমার ছেলেদের যে এটুকু নাও তো দিতে পারতো আল্লাহ তাআলা। তো আপনাদের, আমি জানি যে আপনাদের মতো লোক দে হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই ওয়ান্ট টু টেল, এবং দেশে বিদেশে আমি অত্যন্ত হ্যাপি। যা পয়সা দিয়ে কেনা যায় না, সেটা হলো মানুষের ভালোবাসা। আমি যেখানে বিদেশে যেখানে গেছি, বাংলাদেশে যেখানে যে ছিল, আমি একটা জিনিস সোভিনিয়ার কিনবো, একটা পয়সা দিতে পারিনি। ইটালিতে, ইংল্যান্ডে, যে কোনো জায়গায়। তো এই লোকগুলো তো আমাকে মিসআন্ডারস্ট্যান্ড কখনোই করে নাই। তো আমি ছেলে বলছি যে হয়তো আমার ল্যাঙ্গুয়েজ অনেকে বুঝে নেই, আমার কথা হয়তো অনেক, কারণ আপনি যদি ইমোশনাল হয়ে থাকেন তাহলে অনেক কিছু রেশনালি আপনি চিন্তা করতে পারেন না। আমি বলবো না, আমিও ইমোশনাল হয়ে গেলে রেশনাল অনেক কিছু আমি চিন্তা করতে পারি না। মাঝে মধ্যে বলি যে ভাই আমার একটু রাগ উঠলে আমি রেশনাল চিন্তা করতে পারি না। সেজন্য আমাদের ধর্মে বলে যে রেশনাল চিন্তা করতে হলে আপনাকে রাগ বিসর্জন দিতে হবে। এনিওয়ে, আপনাকে অনেক কথা বলছো, আপনার অনেক সময় আপনি আমাকে সেন্টিমেন্টাল করে এই কথাগুলো নিলেন। আই এম রিয়েলি সেন্টিমেন্টাল। I'm sentimental because of my country, sentimental of my family. প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাখাওয়াত স্যারের যে কল রেকর্ডটা সাকিব ভাইয়ের সাথে তিনি কিন্তু দীর্ঘ সময় আলোচনা করেছেন। আমরা এর আগেও একটি কিন্তু ভিডিও দিয়েছি নিয়ে, এর বাকি অংশটা আজকে আপলোড দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এতে বুঝতে পেরেছি যে সাখাওয়াত স্যারের আসলে আওয়ামী লীগকে ছাড় দেওয়ার ইচ্ছা নেই, তবে তিনি যে সমস্ত কথা বলেছেন আসলেও সেগুলো কিছুটা ইঙ্গিত করে যে তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। তবে আওয়ামী লীগের এখানে পক্ষে কথা বলেনি, তিনি যে কথাটি বলেছেন যে আপনি দেশে আসেন, এসে দল গোছান, মানে আওয়ামী লীগের যে দল এলোমেলো রয়েছে সেই দলটি গোছানোর জন্য বলছে। কিন্তু বাংলাদেশের জনগণের মনের যে কথা, সেই কথাটি তিনি বলতে পারে নাই। অর্থাৎ তিনি তার জায়গায় দাঁড়িয়ে, তিনি কিন্তু আগে কখনো তেমন রাজনীতিতে আসেনি, বা তিনি ছিলেন বিজিবির অফিসার। এজন্য তার মনে হয়েছে যে আওয়ামী লীগ এত বড় একটি দল, এই বাংলাদেশে এত বড় একটি দল কি বিচ্ছিন্ন হয়ে যাবে,
এজন্য তারা আসুক, আসার পরে দল গোছানোর পরে যদি তারা নির্বাচনে জিততে পারে তাহলে জিতবে। কারণ তিনি তো জানেন যে জনগণে তাদেরকে চায় না, হয়তো সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় যাবে না। সেই প্রেক্ষিতে কিন্তু তিনি বলেছেন দল গোছান। কিন্তু বাংলাদেশের জনগণের যে মনের দুঃখ সেটা হলো যে এই শেখ হাসিনাকে দেখতেই চায় না, অর্থাৎ আওয়ামী লীগ নামটাই শুনতে চায় না। কারণ যাদের কারণে হাজারো ভাইয়ের বুকের রক্ত ঝরেছে, হাজারো মায়ের কুল খালি হয়েছে, সেই জাতিটাকে, সেই দলটাকে মানুষ আসলে সহ্য করতে পারে না। আসলে যার কারণে 15-16 বছর নির্যাতিত হয়েছে মানুষ, আসলে তাকে দেখলেই যেন শরীরে কেমন একটি জিদ উঠে যায়, মানুষের ঘৃণা জন্ম নেয়। এই